দর্শক বন্ধুরা, শঠে স্বার্থং কূটনীতিতে বহুল প্রচারিত একটা শব্দবন্ধ। সেই শব্দবন্ধ ভারতবর্ষ খুব সুন্দরভাবে এবার ব্যবহার করতে চলেছে। কেন জানেন? কারণ আগামী ৯ অক্টোবর ভারতবর্ষে আসছেন এমন একজন মানুষ, যে মানুষটি যে দেশের প্রতিনিধিত্ব করছেন সেই দেশের সঙ্গে সরকারি স্তরে এখনো, সরকারি স্তরের কথাটা বলছি, এখনো কোনো রকম যোগাযোগ স্থাপিতই হয়নি। দর্শক বন্ধুরা, আমি শান্তনু ঘোষ, জিও পলিটিক্স উইথ শান্তনুতে আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আপনারা স্কিপ করবেন না, ধৈর্য ধরে একটু শুনবেন, অনেক তথ্য থাকবে, কাজে লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। দর্শক বন্ধুরা, 2021 সালের 15ই আগস্ট এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, এই দেশগুলি মিলে যে ভারতীয় উপমহাদেশ, তার একটা গুরুত্বপূর্ণ দিন ছিল 2021 সালের 15ই আগস্ট। কেন? সেই দিন আফগানিস্তান সেনা, আফগানিস্তানের সৈনিক আপাতত, তখনকার ক্ষেত্রে আপাতত সেই সময়কার মতো সমস্ত তাদের চাটিবাটি গুটিয়ে কাবুল থেকে সরে যায়, ক্ষমতা দিয়ে চলে যায় হচ্ছে কাবুলের বর্তমান শাসক তালিবানদের হাতে। তার আগে কাতার এবং বিভিন্ন জায়গায় তালিবানদের সঙ্গে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে তারা তৎকালীন যে আফগান সরকার তাদের কাছ থেকে, অর্থাৎ আমেরিকা তাদের কাছ থেকে মদতটা সরিয়ে নেয় এবং সরিয়ে নেওয়ার পরে আর 2 থেকে 3 দিনের মধ্যেই টোটাল কাবুল গভর্নমেন্টের কোলাপস হয়। যে নর্দার্ন অ্যালায়েন্স একদা তালিবানকে হারিয়ে সেই ক্ষমতা এসেছিল 2001 সাল নাগাদ, তাদেরকে সরিয়ে দিয়ে সেই সময় ক্ষমতায় চলে এলো তালিবান। এর পেছনে কলকাঠিটি নেড়েছিল আমেরিকা, কারণ আমেরিকা না সরলে সেখানকার ক্ষমতা কোনো মতেই কোনোদিনও দখল করতে পারতো না তালিবানরা। ওদের দর কষাকষি হয়েছিল পর্দার পিছনে খেলাতে। সেখানে নর্দার্ন অ্যালায়েন্স যারা ছিল তালিবান বিরোধী, তারা যারা 2001 সালে ক্ষমতায় এসেছিল, তাদেরকে ক্ষমতায় আনা হয়েছিল এবং ব্যাকড বাই আমেরিকা সেই সময়কার। তারা যখন ছিল, তার যতদিন তাদের প্রয়োজন ছিল আমেরিকা ইউজ করেছে এবং যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটা আমেরিকা করে থাকে। ঠিক সে সময় তালিবানকে তারা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তালিবান ক্ষমতার দখল করে নিল। এবার এই 2021 সালের 15ই আগস্ট থেকে বর্তমান দিন পর্যন্ত কিন্তু তালিবান সরকারের সরকারি ক্ষেত্রে স্বীকৃতি নেই, ভারতবর্ষের স্বীকৃতি দেয়নি। কিন্তু আফগানিস্তানের ভৌগোলিক অবস্থাটা এমনটাই যে আফগানিস্তান ভারতবর্ষের ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল। তাই শঠে স্বার্থং নীতি, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র, এই 21 সালের 15ই আগস্টের পর থেকে যেখানে একদা জিগরি দোস্ত পাকিস্তানের এই তালিবান, কারণ এই তালিবানকে প্রথম তালিবানের সময় যখন 1994 সাল, সেই সময় যখন নাজিবুল্লাহ সরকারের পতন ঘটে কাবুলে, সোভিয়েত দ্বারা মদতপুষ্ট কাবুল গভর্নমেন্ট যখন পতন ঘটে, নাজিবুল্লাহ সরকারের প্রকাশ্যে যখন হত্যা করা হয়, তখন ক্ষমতা এসেছিল এই তালিবান গভর্নমেন্ট। সেই তালিবান গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছিল যে দুটি দেশ, তার অন্যতম ছিল পাকিস্তান। এই পাকিস্তানের সঙ্গে এত ভালোই সম্পর্ক ছিল, কিন্তু ওই যে বললাম জিও পলিটিক্সে কোনোটাই পার্মানেন্ট শত্রু বা কোনোটাই পার্মানেন্ট মিত্র হতে পারেন না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। যে তালিবান একসময় মদতপুষ্ট, একসময় বন্ধুত্ব, ফান্ডেড, মদত দেওয়ার, অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে পাকিস্তানের দ্বারা, এখন পাকিস্তান আর আফগানিস্তানের এই তালিবান সরকার কিন্তু প্রায় সম্মুখ সমরে। কারণ বছরখানেক আগে, বছর 1.5-2 আগে পাকিস্তান থেকে একটা ডিক্রি জারি করা হয় যে ইমিডিয়েট আফগান নাগরিক যারা পাকিস্তানে আছে তারা যেন সেই দেশ থেকে সরে পড়ে, সেটা যেন চলে যায়। এটিতে বেজায় চটে গেল সেই সময়কার তালিবান সরকার। তারা বলেছিল কিছুটা সময় দিতে, কিন্তু পাকিস্তান সময় দিতে রাজি না। তার ফলে সেই সময় দেখা গেছিল প্রচুর পরিমাণে আফগান নাগরিককে ওই কষ্টের মধ্যে, সেই ঠান্ডার সময়, কাবুলের ঠান্ডা, আফগানিস্তানের ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা, সেই ঠান্ডার সময় কিন্তু সেই দেশের নরনারীদের কাতারে কাতারে লাইন দিয়ে সেই সময় কাবুল বা আফগানিস্তানে ঢুকতে হয়। এটা ভালো মতো নেয়নি সেই সময়কার তালিবান শাসকেরা। আখুনজাদা বা যারা উপরে একবার সর্বোচ্চ পর্যায়ে আছেন আখুনজাদা, তারা এটা ভালো মতো নেননি। তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে আপনি দেখুন তেহরিকি তালিবান পাকিস্তান নামে একটা নতুন সংগঠন, সেই সংগঠন তালিবান বলে তাদের সঙ্গে সংগঠন নেই, কিন্তু মনে হয় এদের সঙ্গে একটা যোগাযোগ আছে, কারণ এদেরই হয়তো শাখা পোশাখা বা এদেরই হয়তো মানে কি বলবো আইডিওলজিক্যাল, এদের হয়তো সেই মিল থাকতে পারে। তাদের হামলায় নাজেহাল কিন্তু পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান
তাদের নিজস্ব দেশে, নিজের দেশে এই খাইবার পাখতুনখোয়া যেই জায়গাটা আছে, উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান, এই সমস্ত এই পর্বত সংকুল যে এলাকাগুলো, যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার এরিয়াগুলো, সেখানকার উপজাতির মানুষ যারা এতদিন পাকিস্তানের মধ্যে থাকলেও তারা আফগানিস্তানের কালচারের সঙ্গে অভ্যস্ত, সেই মানুষগুলোর উপরে কিন্তু বোম্বিং করলো, এয়ারপোর্ট থেকে বোম্বিং করার অভিযোগ পাকিস্তান এয়ারফোর্সের উঠে এসছে। এরপর থেকেই অবস্থার চূড়ান্ত অবনতি ঘটল। এতটাই অবনতি ঘটল যে ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের বর্তমান শাসক দলের একটা ভালো সম্পর্ক তৈরি হলো। অবশ্য বর্তমান ভারতবর্ষের যারা যারা সরকারে আছেন, তাদের যারা এইটা দেখছেন, অর্থাৎ এই আফগানিস্তান পাকিস্তান এই ব্লকটা যারা দেখছেন, তাদেরকে অবশ্যই একটা স্যালুট কিন্তু করতেই হবে, তারা সম্পর্কটাকে একটা জায়গায় আনার জন্য। কারণ তালিবানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ সম্পর্ক, অত্যন্ত খারাপ সম্পর্ক। কারণ ভারত বরাবরই নর্দার্ন অ্যালায়েন্সকে সাপোর্ট করে এসেছিল। কারণ সেই সময়কার নর্দার্ন অ্যালায়েন্সের যিনি আবদুল্লাহ ছিলেন, হামিদ কারজাই ছিলেন, আশরাফ ঘনি ছিলেন, তাদের অনেকেরই পড়াশোনা কালচার সব ভারতবর্ষ থেকে তৈরি হওয়া, ভারতবর্ষে পড়াশোনা করেছেন। তাদের একটা সময় বিদেশ মন্ত্রী ছিলেন আবদুল্লাহ, তিনি ভারতবর্ষে এসে পড়াশোনা করেছেন, খুব ভারতবর্ষের বন্ধু মানুষ ছিলেন। সেই সরকারের যারা প্রধান ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমারুল্লাহ সালেহ, তিনি কিন্তু নিয়ম করে ভারতের হয়ে বিভিন্ন সময় টুইটও করতেন। কিন্তু ওই যে বললাম, ভারতবর্ষ তার এখন সব থেকে বড় প্রয়োজন হচ্ছে সেই জায়গায় একটা এমন সরকার রাখা, তার সঙ্গে সম্পর্ক রাখা, যে সরকার তার পাশে থাকবে এবং পাকিস্তানকে, সেই সরকারকে নাস্তানাবুদ করবে। তালিবান ফলে সঠিক স্বার্থং নীতি অ্যাপ্লাই করতে অসুবিধে কোথায়? এই তালিবান সরকারের, বর্তমান তালিবান সরকারের যিনি মন্ত্রী আছেন, বিদেশ মন্ত্রী, সেই আমির খান মুত্তাকি প্রথমবারের জন্য ভারতবর্ষে সফরে আসছেন 9 অক্টোবর। দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। 9 অক্টোবরে উনি আসছেন, 16 তারিখও থাকবেন। উনি বিভিন্ন বিষয় নিয়ে এখানে উনি আলাপ আলোচনা করবেন, এদেশীয় শাসকদের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, কিভাবে আফগান সেনা ভারতীয় সেনার মধ্যে একটা কোলাবোরেশন বাড়ানো যায়, মানবিক সাহায্য কিভাবে ভারতবর্ষ যেটা পাঠায় তালিবানের ওই আফগানিস্তানের কাছে, সেভাবে আরো কিভাবে পাঠানো যায়, কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ওখানে উন্নতি করা যায়, ভারতবর্ষকে ইনভেস্ট করতে পারে, সব মিলিয়ে উনি কিন্তু 7 দিন, 9 থেকে 16, 7-8 দিন ভারতবর্ষে থাকবেন। এটা একটা বিরাট ব্যাপার। এবং এই সময়ে ছাবাহার বন্দর, যেটা ইরানের মধ্য দিয়ে একেবারে আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে চলে যাওয়া যায়, ভারতবর্ষ সেই বিকল্প রুটটা, এই ছাবাহার বন্দরের কার্যকলাপ যাতে আরো ইম্পর্টেন্টলি, আরো ভালো মতো গোছানো যায়, সেই বিষয়টা আলোচনায় উঠে আসবে। কারণ ছাবাহার বন্দর যেটা আছে ইরানে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত একটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ছাবাহার বন্দরের উপরে কিন্তু স্যাংশন জারি করেছে আমেরিকা। সেইটাকে পাত্তা না দিয়ে সেখানকার তালিবানদের সঙ্গে এসে এইভাবে বৈঠক করা, এটা কিন্তু অবশ্যই পাকিস্তান ভালো মতো নেবে না, এটা খুব স্বাভাবিক। এবং এটা বলবো, এটা একটা বিরাট কূটনৈতিক জয়, বিরাট কূটনৈতিক জয়। অনেকে এটা হয়তো ভাবতে পারেন যে ভারতবর্ষ কি তাহলে তালিবান মানসিকতা হলো নাকি? না, ভারতবর্ষ তার নিজের ইন্টারেস্টে, যেমন রাশিয়া থেকে তেল কিনলে সব থেকে তার ফায়দা আছে, ঠিক তেমনি ভারতবর্ষ যদি এই মুহূর্তে তালিবানদের সঙ্গে সম্পর্কটা মজবুত করে, অবশ্যই সেখানে ভারতবর্ষের অনেক বেশি ফায়দা আছে। তাহলে ভারতবর্ষ তার ফায়দার জন্য, তার নিজের দেশে ভালোর জন্য যেটা করা উচিত সেটাই করবে। এবং এটা বিরাট বলিষ্ঠ সিদ্ধান্ত। এবং এর জন্য রাষ্ট্রসংঘ থেকে যে বিষয় নিষেধাজ্ঞা ছিল যে কোথাও তালিবানদের লোকজন যেতে পারবেন না, সেটাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে তিনি আসতে পারবেন, আমির খান মুত্তাকি। এটা একটা বিরাট বিষয় এবং এটা একটা বিরাট বার্তা দেবে। অবশ্যই আফগানিস্তান থেকে বার্তা যাবে পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে থেকে বার্তা যাবে চীনের দিকে, বার্তা যাবে আমেরিকার দিকে, বার্তা যাবে বাংলাদেশের দিকে। যেভাবে তালিবানের মতো একটা কট্টরপন্থা অবলম্বন করা একটা শাসক গোষ্ঠীর সঙ্গে ভারতবর্ষ তার সম্পর্ক বাড়াচ্ছে, এটা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দেবে আমেরিকাকে। কারণ আমেরিকা কয়েকদিন আগে হুমকি দিয়েছে ট্রাম্প যে আমার বাগরাম ওই ঘাঁটিটা আমি চাই।
যে ঘাঁটি আমি ছেড়ে এসেছি 2021 সালের 15ই আগস্ট, সেই ঘাঁটি আবার আমি চাই, সেটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট তার মনে হয়েছে। কারণ বাগরাম এয়ারপোর্ট যদি আমেরিকার কাছে থাকে, সে পাকিস্তান, সে ইরান, সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং চীনের দিকেও সে ওখান থেকে কৌশলে সেখান থেকে তার স্ট্র্যাটেজিকভাবে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। এই অবস্থায় তালিবানরা কিন্তু ঝুঁকেনি, এবং তালিবানরা এখন ভারতবর্ষে যখন আসবেন, আগামীতে কিন্তু সেটা নিশ্চিতভাবেই একটা মোড় ঘোরানো দিক হবে। আজকে এই চর্চা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।